আমি সর্বরী রায়। শুরু করছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত কথায় ও সুরে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ক্ষুদে শিল্পী মানসী কুণ্ডু, যে আমাদের আবৃত্তি করে শোনাবে। মানসী, তুমি একটু দর্শক বন্ধুদের হাই হ্যালো করে দাও। হাই। নমস্কার জানা। নমস্কার। আচ্ছা মানসী, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো সেটাও বলো। আমি ক্লাস 12-এ পড়ি, আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন স্কুলে পড়ি। আচ্ছা, কবিতা আবৃত্তি এটা তুমি কতদিন ধরে শিখছো? 2 বছর। 2 বছর। তা আমাদের তো জীবনে অনেক কিছু আছে, নাচ আছে, গান আছে, অভিনয় আছে, সাঁতার কাটা আছে, ছবি আঁকা আছে, সব কিছু ফেলে কেন কবিতা? কবিতা বলতে গেলে আমার ছোট থেকে খুব ভালো লাগতো, সেই আচ্ছা। জন্য। আর আমি একটা কম্পিটিশনেতে নাম দিয়েছিলাম, সেখানে করার পর হুম। যিনি আমার গুরু মালা ব্যানার্জি, তিনি আমাকে দেখে আমার ভালো লেগেছিল আমার কবিতা তাই তিনি আমাকে বললেন তুমি শিখবে, তো সেইটা ফেলতে পারলাম না, তাই শিখলাম। বাহ, এটা তো একটা মানে উল্টো হলো ব্যাপারটা যে তোমার গুরু মা তোমাকে চেয়ে নিলেন। সাধারণত ছাত্রীরাই বা ছাত্ররাই খুঁজে না, আমি বেড়ায়। চেয়েছিলাম একজনকে, কিন্তু উনি যেহেতু বললেন ওনার কাছে উনি তোমাকে বেছে নিলেন আর কি, এটা খুব সুন্দর ব্যাপার হলো। আচ্ছা শোনাও তোমার পছন্দের একটা কবিতা, সবাইকে শুনিয়ে দাও। কবি চন্দননাথের কবিতা প্রণাম নিও। হুম। তোমরা পড়াও, তোমরা শেখাও, তোমরা বোঝাও কেমন করে, শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন গড়ে। মনির মাঝে যত্ন করে তোমরা জ্বালাও জ্ঞানীর আলো, কেমন করে কথায় কথায় দাও চিনিয়ে মন্দ ভালো। আমরা কোথাও ভুল করি যে, ঠিককে চেনাও তোমরা এসে, ভয় যদি পাই সে ভয়টাকেও দাও সরিয়ে এক নিমেষে। তোমরা আলোর স্বপ্ন দেখাও, তোমরা পরম পূজনীয়, আমার যত শিক্ষাগুরু সবাই আমার প্রণাম নিও। খুব সুন্দর, শিক্ষাগুরুদের প্রণাম জানিয়েছো তুমি। এমনি স্কুলে তোমার টিচারদের সঙ্গে তোমার সম্পর্ক কীরকম, তারা তোমাকে কীরকম ভালোবাসেন সেটা যদি একটু বলো। হ্যাঁ, তারা তো খুবই ভালোবাসেন, এই স্নেহ তোমার এই করেন। কবিতাটার জন্য তারা আলাদা করে নিশ্চয়ই আরও একটু বেশি ভালোবাসেন। হ্যাঁ, কবিতার জন্য তো ভালোবাসেন, স্কুলে তো পারফর্মও মাঝে মাঝে হয়। মানে স্কুলে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তোমার ডাক পড়ে যায় সেই সমস্ত অনুষ্ঠানে আবৃত্তি করবার জন্য। আচ্ছা ঠিক আছে। আর তুমি কি তোমার মানে লিড করছো স্কুলে? ধরো তুমি তো বড় ক্লাসে আছো, তাহলে ছোট ছোট বোনেদের কি বা ভাইদের, ভাই বোন নাকি না কোয়েড স্কুল নাকি না কোয়েড, তাহলে ছোট ছোট ভাই বোনেদেরকে কি একটু কবিতা শেখাচ্ছ? সেই দায়িত্বটা পালন করছো না? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে করো, কারণ তুমি তো বেরিয়ে যাবে, স্কুলে 2-4 জন থেকে যাবে। বলো, এবার তুমি বলো যে আর কি শোনাতে চাইছো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখিবে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসেরে লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে
উজাড় করে এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলিম যারা আজ ভিখারি রে স্মরণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। খুবই সুন্দর। বুঝতেই পারছো যে এটা একটু কিন্তু উচ্চ মার্গের কবিতা, কারণ এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্ম চিন্তার মধ্যে রয়েছে। আর এটা ভালো লাগলো এই কারণে কি মানে সদ্য আমাদের রথ গেছে, আমরা রথের মেলায়, তুমি গেছিলে রথের মেলায়? হ্যাঁ। কি করলে, কি খেলে আগে শুনি? খেয়েছি চিকেন পপকর্ন। আচ্ছা, আমাদের সময় আমরা কি খেতাম জানো তো? রথের জিলিপি। মেলা বিখ্যাত হচ্ছে ওই বড় বড় পাঁপড়গুলো আর জিলিপি। জিলিপিগুলো। আমি এখনো খুঁজে বেড়াই, মানে নস্টালজিয়া একটা কাজ বাদাম। করে। একদমই তাই। তো যাই হোক, তারপরে পরে এই রথের কবিতা বেশ সুন্দর। আর এমনি রবীন্দ্রনাথকে কেমন লাগে তোমার? ভালো লাগে। আগের বছরই গেছিলাম জোনাসাঁকোতে, কোনোদিন যাইনি, আগের বছরই ঘুরতে গেছিলাম। তার বাড়ি, তার সম্পর্কে কিছু জেনেছি। বাহ, তাহলে কবিতার বই মানে রবীন্দ্রনাথের কবিতা পড়া হয়, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, পরবর্তীতে কি শোনাবে বলো, শোনাও। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। সত্যি অসাধারণ। বুঝতেই পারছো কবি কি বলতে চেয়েছিলেন। কবি একটা অঙ্গীকার করেছিলেন নতুন পৃথিবী তৈরি করবেন, ছোট ছোট মানুষদের জন্য নতুন যুগ আসবে। খুব আশাবাদী ছিলেন, কিন্তু দুঃখের বিষয় খুব অল্প বয়সেই তিনি মারা গেছেন। হ্যাঁ, জানো হয়তো। দর্শক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান খুব উপভোগ করছো। আমি অনুষ্ঠানের মাঝখানেই একটা কথা বলে রাখি, যদি নাচ, কবিতা কিংবা গান এই সমস্ত বিষয়ে আগ্রহী কোনো ব্যক্তি এই চ্যানেলে এসে প্রোগ্রাম করতে চান, তাহলে অবশ্যই এই অনুষ্ঠান যে চলছে তার সেই সময় টিভির পর্দায় যে নাম্বারটা স্ক্রল হতে থাকছে সেখানে কিন্তু ফোন করবেন অংশগ্রহণের জন্য। আচ্ছা, এইবার বলো তোমার প্রিয় কবি কে? এত তো কবির। শুভ দাশগুপ্ত। বেশ, কেন, কারণটা কি? আমি তার কবিতা ভালো পড়তে মানে করতে পারি, মানে পড়ে বুঝতে পারি, পড়ে বুঝতে পারি এবং পাঠও ভালো করতে পারি, আর লোককে বোঝাতেও পারো, তাই তো? হ্যাঁ, দেখি একটা কিরকম করে বোঝাতে পারো, দেখো আমরা শুনি। কবি শুভ দাশগুপ্তের কবিতা মেঘ বলল। মেঘ বলল, যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব?
নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এ ধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো, কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন, তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ারে নতুন রঙ্গে, যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। খুব সুন্দর একটি কবিতা, যার মধ্যে একটা রোম্যান্টিক বাতাবরণ রয়েছে। কেউ যেতে পারুক না পারুক, আমি তো চলে গেছি মনে হলো। অ্যাকচুয়ালি যারা কবি তাদের সঙ্গে মেঘ আর বর্ষার সম্পর্কটা খুব গভীর। সেই কারণেই আমি একটু লেখালেখি করি, তা মনে হলো যেন আমি চলে গেছি। আর তোমার কেমন লাগে বলো মেঘকে? ভালো লাগে। বর্ষাকালটাকে কেমন লাগে? বর্ষাকাল ভালো, শরৎকাল বিশেষ করে পিজা তুলো মেঘ, মানে বৃষ্টি চলে যাচ্ছে আর সাদা যে মেঘটা নীল আকাশে ভাসছে, তারপরেই মাঠে মাঠে তখন কি কি দেখা যায়? কাশফুল, সাদা কাশফুল। তার মানে কি? কে দুর্গা আসছে? পূজা। মা আসছেন। হ্যাঁ, সেই জন্যই ঋতুটাকে অত সুন্দর লাগে আর কি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। বলো আর কি তুমি শোনাবে আমাদের? কবি অপূর্ব দত্তের কবিতা ভালো থেকো মা। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্ট কার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কি বল পল্লবীদের বাড়ি, তাও ভাগ্যিস 1 পাঁচিলে, খুব উঁচু নয় তাই। 5-6টা থান ইট সাজিয়ে টপকে চলে যাই। ছোটদাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া, জোড়া শালিক দেখলাম বলেই দিনটা এত পয়া। তোমার জন্য আমার মাগো কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে, তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি শোনো, ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমি বোধহয় আগের রুমি আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে, তোমার রুমি ভালোই আছে, তার সে নিজের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো। বাহ, খুব সুন্দর। এই যুগে যখন মানুষ চিঠি জিনিসটাই কি সেটা অনেককে জিজ্ঞাসা করলে তারা জানে না, তারা লিখতেও পারে না। সবাই এখন মোবাইলের ওপর আমরা আর কি বা ফোনের ওপরেই বেশি নির্ভরশীল হয়ে গেছি। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু চিঠির একটা যে সাংঘাতিক গুরুত্ব ছিল একটা সময়, সেটা তুমি মনে করিয়ে দিলে, বা আজও আছে। অ্যাকচুয়ালি চিঠি কিন্তু খুব বড় মাপের একটা সাহিত্যের ফর্ম। মানে অনেকেই অনেক মূল্যবান চিঠি লিখে গেছেন, যেটা এখন সাহিত্যের নিদর্শন। যেমন তোমরা হয়তো জানো, হয়তো জানো না, এরকম হতে পারে যে
জওহরলাল নেহেরু কিন্তু অনেক চিঠি তার মেয়ের জন্য, ইন্দিরা গান্ধীর জন্য লিখে গিয়েছিলেন, যেগুলো বর্তমানে আমরা টেক্সট বুকে নিয়ে এসে সেগুলোকে পড়াই। ছোট ক্লাসে কোথাও একটা তোমরা ইংলিশ একটা বইতে হয়তো একটু পেয়েছো। তো যাই হোক, চিঠি খুবই গুরুত্বপূর্ণ, মানুষের মনের ভাব, আবেগ সব কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়ার একটা আগেকার দিনের পদ্ধতি এটা ছিল। এবং পিয়ন বলেও এক শ্রেণীর মানুষ ছিল যাদের সেই সময় প্রচণ্ড গুরুত্ব ছিল, কিন্তু পরে পরে সেই জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তো তুমি সেটা মনে করিয়ে দিলে বেশ ভালো লাগলো। বলো তুমি এরপরে কি শোনাবে? সুকুমার রায়ের কবিতা গোঁফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারিনে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ছাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে বললেন তিনি খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। খুবই হাসির একটা কবিতা। অনেকক্ষণ আমরা খুব সিরিয়াস কবিতা শুনছিলাম। তো সুকুমার রায় মানে খুব হাসির ব্যাপার। সামান্য একটা গোঁফ কীরকম অসামান্য একটা সিচুয়েশন তৈরি করে ফেললো, সেটা বুঝতেই পারছো। তা আর কিছু আছে তোমার, বলো শোনানোর জন্য আর কি এনেছো আমাদের কাছে? কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে। তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে? তোমরা চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো তোমরা অনুভব করেছো বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার চলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না আমরা কবে জ্বলে উঠব সবাই
শেষ বাড়ির মতো। তাহলে বুঝতেই পারছো যে আমরা সবাই একটা একটা করে কিন্তু দেশলাই হতে পারতাম, দেশলাই কাঠি হতে পারতাম আর কি। তো স্বাধীনতা দিবস আমাদের সামনেই আসছে, তার স্বাধীনতার প্রাক্কালে এই ধরনের কবিতা মানে বুঝতেই পারছো যে এটার মধ্যে একটা তখনকার দিনের যে স্বাধীনতা সংগ্রাম চলছে, যে বিপ্লবটা চলছে, তার কিন্তু রিফ্লেকশন হয়েছে এই কবিতাটার মধ্যে। তো এই কবিতাটা নিজেই কিন্তু যেখানে পড়বে সেখানে সব কিছু জ্বালিয়ে দিয়ে যাবে, এরকমই একটা ব্যাপার ছিল। খুবই ভালো হলো, তোমার আবৃত্তি খুব ভালো, আমরা এনজয় করছি। আমাদের হাতে সময় একদম কমে এসছে। তোমার আর কি কিছু শোনানোর আছে? তাহলে সেটা চটপট শুনিয়ে দাও। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। সেই দুধে তেজ তাকাত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও বড় নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। এটা সত্যি খুবই লজ্জার যদি কোনো বাঙালি এটা বলে থাকে যে বাংলাটা আসে না, কারণ কবিগুরু বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। যত ভাষাই শেখো না কেন, বাঙালিকে বাংলা আগে শিখতে হবে, তারপরে সে অন্য যে কোনো ভাষা সে শিখতেই পারে। আমরা তো তোমার সঙ্গে অনেকক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লেগেছে। আগামী দিনে হয়তো তোমার সঙ্গে আবারও আমরা আড্ডায় বসতে পারি, সেই আশা নিয়েই আমাদের তো সময় আজকে শেষ। সৃজনী প্রোডাকশনের পক্ষ থেকে আমরা মানসী কুণ্ডুকেও একটা সার্টিফিকেট তুলে দিচ্ছি, আর তার সাথে এই মেমেন্টোটা তোমার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।